একদিন হুট করে কয়েকজন অফিসার আসলেন, এসে ওই গেট, ওই প্রথম দিন তখন গেট খোলা হয়েছিল, আর ওই যে মুক্তির দিন, হ্যাঁ এটা সেদিন অলরেডি 13ই অগস্ট পড়ে গিয়েছিল রাতে, হঠাৎ করে একটা গভীর রাতে। 5 মাস ছিলেন না, 6 মাস 3 দিন ছিলাম। 6 মাস। হ্যাঁ হ্যাঁ, আমি তো তখন ওখানে তারা পর্যবেক্ষণ করলো, ঘুরায় পেঁচায় দেখলো, দেখে বললো যে পরনে কী ছিল। আমি বললাম এই শার্টটাই ছিলাম। শার্ট কিন্তু কারো রাখতো না, বুঝতাম, কারণ কি শার্ট কাপড় চোপড় কারো রাখতো না। এটা আমি অনেকভাবে বোঝার চেষ্টা করেছি। তো আমাকে দেওয়া হয়েছিল, কারণ কি কয়েকবার আমার শার্ট খুলে ফেলার চেষ্টা করা হয়েছিল, এই ওর গায়ে শার্ট কেন। হ্যাঁ, মানে যখন ওরা তো রাতের বেলা অডিট করে, ওদের হচ্ছে সম্ভব ফুটো আছে দেখে, কিন্তু তখন বলেছে স্যার ও নামাজ পড়ে, ও নামাজ ছাড়েই না, খালি গায়ে দিলেও ওরা নামাজ পড়ে, উলঙ্গ থাকলেও নামাজ পড়ে। হ্যাঁ, তো পরে আমি বলে এই শার্টই ছিল। পরে আবার ওরা বললো কেন এই শার্ট কেন ছিল, তখন ওখানে আবার 2-3জন অফিসার বলে যে না স্যার ওর নামাজ কন্টিনিউ পড়ে, এই জন্য আমরা রেখেছি। পরে তখন আমাকে বললো আচ্ছা তার জুতা কোথায়, তখন বললো যে তা ওদের একটা জুতার আলাদা রুম আছে। পরে আমাকে ধরে নিয়ে গেল। পরে আমাকে কেমন ছিলাম সেইভাবে তৈরি করা হলো, তৈরি করে আমাকে গাড়িতে উঠানো হলো। উঠায় ওখানে গিয়ে আমাকে আবার বলল যে আজকে তুমি শেষ, হ্যাঁ তুমি আর বাঁচবে না তুমি। তখন আমি খুব কাকুতি করি, প্রচণ্ড কাঁদি তাদের কাছে যে ভাই আমার সন্তানদের জন্য হলো আমাকে ছেড়ে দেন, আমার বৃদ্ধ বাবা বৃদ্ধ মা বাসায়, তারা আমাকে ছেড়ে দেন, আমি যা করেছি, আমি তো এমন কোনো ক্রাইমও করি নাই, আমাকে ছেড়ে দেন, আমি আর এগুলো কখনো করব না। বলছে যে তুমি যদি কথা দাও যে এগুলো তুমি করবা না, তাহলে তোমাকে ছেড়ে দিব, এবং তুমি আর এগুলো যদি কখনো ফিরো, তাহলে তোমার এবার পুরো ফ্যামিলি সহ গুম হয়ে যাবে। এই বলে তারা তখন করে কি আমার সামনের পকেটে কিছু টাকা দিয়ে দেয়। গাড়ি কিন্তু চলতেই আছে, গাড়ি মাঝখানে চেঞ্জও হয়, অন্য একটা গাড়িতেও নেয়। এর মধ্যে হঠাৎ করে একটা জায়গায় তারা থামে, আমি গাড়িটারি অফ করে, এবং ঝিঝি পোকা, ব্যাপক ঝিঝি পোকা ছিল, বুঝি এটা একটা অনেক ঘন জঙ্গল। তারপর ওখান থেকে ওরা দ্রুত টেনে হিঁচড়ে আমাকে নামাতে আমার ঠেলে ছেঁচড়ায় নিয়ে যাচ্ছে, এবং সাথে সাথে আমার হ্যান্ডকাপটাও খুলছে। হ্যাঁ, এবং মাথায় বন্দুক, পিছনে বন্দুক, এই করতে করতে জঙ্গলের ভিতরে নিয়ে গেল। কাদা টাদা আমি বুঝতে পারতেছি, যখন তারা টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, এবং মনে হচ্ছে আমার একটা টপলা বানায় ফেলবে। তখন আমি বুঝি না, ওরা এতক্ষণ হয়তো আমার সঙ্গে ফেক আচরণ করেছে, ওরা মেরে ফেলবে। তখন আমি আরও শরীর ছেড়ে দিই, তখন আমাকে ছ্যাঁচড়ায় নিয়ে যেয়ে তারপর ওখানে হামাগুড়ি দিয়ে বসায় আবার বন্দুক টন্দুক ধরে যে বল আর কখনো রাজনীতিতে ফিরবি, আমি বললাম না। বল কখনো প্র্যাকটিস লাইফে ফিরবি, আমি বললাম না। এই বলে তারপর তখন তারা আমাকে ওখানে হাত সামনের দিকে বেঁধে দেয়, চোখ বাঁধা অবস্থায়, জম্পরের টুপিটা পরানোই থাকে। আর তারপর ওরা ওখান থেকে দ্রুত, প্রায় দৌড়ের মতো দ্রুত ওখান থেকে প্রস্থান করে, এবং গাড়িটা স্টার্ট দিয়ে বুঝতে পারি অ্যাক্সিলারেটর অনেক হাইলি চাপিয়ে তারা দ্রুত ওখান থেকে চলে যায়। হ্যাঁ, এবং আমাকে বলে যে আধা ঘন্টা যদি তুমি একটু উঠো তাহলে গুলি করবো পিছন থেকে। তো ওখানে আমি 10 মিনিট বা 15 মিনিটের মতো ছিলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি এটা এত ঘন জঙ্গল, আমার কাছে মনে হচ্ছে যে ওদের কাছ থেকে বাঁচলেও বিষাক্ত সাপ টাপ হয়তো আমাকে কামড় দিবে। আমি 10-15 মিনিট পর আমি একটু সাহস করে উঠে অনেক কষ্ট করে চোখটা খুলি, বাট কিছু দেখতে পাচ্ছিলাম না, কারণ 6 মাস 3 দিন পর ওই রাস্তার মধ্যে যে লাইটগুলো ছিল, এই লাইটগুলো যখন আমার চোখে আলো লাগে তখন চোখ দিয়ে মানে জ্বলতেছিল চোখ, কারণ এতদিন পর দেখছিলাম। এরপর ওখান থেকে আস্তে আস্তে আমি হেঁটে যাই, তখন এক লোক বলে আমাকে, আমি বলি যে ভাই ঢাকা কোন দিক, তখন বলে যে না ঢাকা তো এদিক না, এটা তো বর্ডার, আপনি এইদিকে যান, সামনে গোদাগাড়ি মোড় পাবেন। তখন আমি বলি এটা কোথায়, তখন জানতে পারি যে এটা রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জ এর আশেপাশে। পরে একটা ভেন ধরে আমি ওই মোড়টাতে আসি, এসে জানতে পারি এটা গোদাগাড়ি মোড়। তারপর ওখানে ঢাকার বাস ধরে আমি আমার বাসায় চলে আসি। এখন আমার যেটা চাওয়া, এই গভর্নমেন্টের কাছে, আমাদের এই গুমের জন্য আলাদা বিধান নেই, গুমের জন্য আলাদা বিধান নেই, যেটা রয়েছে সেটা হলো কিডন্যাপিংয়ের উপরে, কিডন্যাপিং অ্যান্ড অ্যাবডাকশনের উপর যেটা 2টো ধারা রয়েছে, এটা কোনোভাবেই কাভার করে না এই গুমেরটাকে, কারণ ডেফিনেশনটাই আলাদা। অবশ্যই এটার বিধান করা হোক এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। কেন? কারণ এটা ক্রস ফায়ারের থেকেও মারাত্মক। একটা মানুষকে মেরে ফেললেও, মারা গেলেও শেষ, সবার কষ্টটা আস্তে আস্তে কমে, কিন্তু এটা এমন একটি অপরাধ, একটি ঘৃণিত অপরাধ, যে শুধু যে ভিকটিম সেও সেটা সাফার করে না, তার পুরো ফ্যামিলি করে, তার আত্মীয় স্বজন করে। আমার পুরো ফ্যামিলি 6 মাস 3 দিন তারাও মৃত্যু যন্ত্রণা ভোগ করেছে। এবং এই যে আমি প্রতিনিয়ত, আমার প্রতিটা মিনিট বললে হবে না, ঘন্টা বললে হবে না, প্রতিটা সেকেন্ডে আমি মৃত্যু আতঙ্কে ছিলাম। এই বুঝে মেরে ফেললো, এই বুঝে মারবে, এটা অনেক বড় ভয়ঙ্কর বিষয়। আমি যদি কারো ভয়ে থাকি, মৃত্যু আতঙ্কে থাকি, সে আমাকে মেরে দিল, শেষ। কিন্তু আমি যদি সেটা সার্বক্ষণিক থাকি, এর যন্ত্রণা কিন্তু কোনো কিছুর সাথে আপনি মিলাতে পারবেন না। এই জন্য আমি চাই যে সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা করে একটা বিধান জারি করুক,
এইটাই আমার চাওয়া, যেন ওই বিধানের আলোকেই যেন শাস্তিটা হয়। আমি যে মামলা করেছি কোন ধারায় করবে, শাস্তিটা দিবে, এই জন্য আমি চাই খুব দ্রুততর এই বিধানটা করা হোক। এবং আমার বিশ্বাস ডক্টর আসিফ নজরুল স্যার, ওনার আমি ব্যাপক শ্রদ্ধা করি ওনাকে, এবং ও একমাত্র উনিই আছেন, উনি আমাদের এই কষ্টটা বুঝবেন এবং উনি এটা করবেন, হ্যাঁ আমার বিশ্বাস।